পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের বন্ধু বান্ধব তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখছি ফ্যাসিবাদের সময় যেরকম আমরা দেখেছিলাম, যখন আপনাদের এখানকার আরেক প্রার্থী, আপনাদের এই এলাকা থেকে নির্বাচিত আরেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে আপনারা 91 সালে নির্বাচিত করেছিলেন। উনি যখন 91 সালে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল, তখন দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখেছি যেই ফ্যাসিবাদকে এই দেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই ফ্যাসিবাদ বলেছিল 1 মিনিটের জন্য বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দেব না, সেই 91 সালে বলেছিল। এবং তারা বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে সেদিন চেষ্টা করেছিল সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, কিন্তু 91 সালেও বাংলাদেশের মানুষের সমর্থন ছিল বিএনপির পাশে, সেই জন্য সরকারকে তারা ব্যর্থ করতে পারেনি। প্রিয় ভাই বোনেরা, একই রকম আওয়াজ ইদানিং আবার আরো কিছু রাজনৈতিক দলের কাছ থেকে শোনা যাচ্ছে, সেই শব্দ পাওয়া যাচ্ছে। আমরা দুদিন আগে দেখলাম একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। ছবিটা ভালো করে দেখেন, পিছনে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস খাচ্ছে, আর এইদিকে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বলছে যে বিদ্যুৎ দে বিদ্যুৎ দে। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে তারা, তাদের বন্ধু বান্ধব তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল, তাদেরই সরকার ক্যান্সেল করে দিয়েছিল। এখন আবার আমাদেরকে নতুন করে সবকিছু ভালো করে দেখে শুনে আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করি এই তৃতীয় জাহাজটি চলে আসলে গ্যাসের সমস্যার সমাধান অনেকাংশে কমে যাবে। তবে এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়, এবং যে কোনো জায়গায় এই জাহাজগুলো বানায় না, পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি দেশে এই জাহাজগুলো তৈরি করে, অনেক দামি জাহাজ এগুলো। আমরা চেষ্টা করছি, আমরা কথা বলেছি, আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, তারা দ্রুততার সাথে চেষ্টা করছে এই জাহাজ তৈরি করে নিয়ে আসতে পারে বাংলাদেশে। এর মধ্যে আপনি দেখেছেন দ্রুততার সাথে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম যে সহযোগিতা দেওয়ার জন্য, গ্যাসের সহযোগিতা দেওয়ার জন্য, তারাও চেষ্টা করছে আমাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আরেকটি দলের নেতাকে দেখলাম যে উনি কোথায় জানি গিয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন, তাকে বলে মানুষ শুধু ধরে যে গ্যাস দেন গ্যাস দেন, গ্যাস নাই গ্যাস নাই। হ্যাঁ, আমরা তো অস্বীকার করছি না যে গ্যাসের সমস্যা আছে, তবে তার উদ্দেশ্যে আমি বলতে চাই, সেই নেতাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যারা মঞ্চে বসে পিছনে ফ্যানের বাতাস খেয়েছে, সামনে হারিকেন রেখেছে, সবার উদ্দেশ্যে বলতে চাই বিএনপি জনগণের কাছে জন্য কাজ করছে, বিএনপির পরিকল্পনা রয়েছে জনগণের জন্য, কিভাবে আমরা জনগণের এই জ্বালানি সমস্যার সমাধান করব। ইনশাল্লাহ আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা বাংলাদেশ সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য
দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। সেই জন্যই আপনাদেরকে বলবো, আসুন, বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবে, আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন, জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। কি পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে আছে যা জনগণের উপকার করবে, যা দেশের মানুষের উপকার করবে, সেটি জনগণের সামনে উপস্থাপন করেন। রাস্তায় বসে ভাঙচুর করা, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করার দিন শেষ, সেই রাজনীতি শেষ। জনগণ এখন সেই রাজনীতি সমর্থন করে না। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোন রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার অবসরপ্রাপ্ত 1 লক্ষেরও বেশি শিক্ষক শিক্ষিকা 2022 সালের পর, অর্থাৎ দীর্ঘ 4 বছর পর সরকারি দুটি ফান্ডের তাদের জমানো টাকার একটি অংশ ফেরত পেয়েছেন এবং পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এই দুটি তহবিলের একটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অন্যটি অবসর সুবিধা বোর্ড। এই দুটো তহবিলে জমানো টাকার একটি উল্লেখযোগ্য অংশ প্রাপ্তির মধ্যে দিয়ে 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার জীবনে কিছুটা হলেও অনিশ্চয়তার অবসান হবে। সামগ্রিকভাবে 1,23,000 বোধ হয় 1,23,000 শিক্ষক। অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই অনুষ্ঠানে আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই মরহুমা খালেদা জিয়াকে। খালেদা জিয়ার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, কারণ অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণে তার উদ্যোগেই 1991 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং আবারও তারই উদ্যোগে 2002 সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি এই তহবিলের সরকারি ফান্ড থেকে প্রথমে 14 কোটি টাকা বরাদ্দ দেন এবং পর্যায়ক্রমিকভাবে 89 কোটি টাকার ফান্ড গঠন করে এই তহবিলের ভিত্তিকে সুদৃঢ়ভাবে স্থাপন করেন। উপস্থিতবৃন্দ, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া বরাবরই শিক্ষক, শিক্ষা, শিক্ষিকা, শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ এবং ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া চালু করা শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসাবে অনুসরণ করছে। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত দুটি তহবিলে শিক্ষক শিক্ষিকাগণ প্রতি মাসে যে টাকা জমা দেন, সেই টাকার সঙ্গে সরকারও প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে নির্দিষ্ট হারে একটি অ্যামাউন্ট জমা করেন। এর উদ্দেশ্য হলো দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার সময় প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাতে একটি ভালো অ্যামাউন্ট হাতে পান। উদ্দেশ্য মহৎ হলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে চাকরি জীবন শেষে অবসরে গিয়ে এই টাকা উত্তোলন করতে শিক্ষক শিক্ষিকাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে, যার একটি বাস্তব ভিডিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি। অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয়
এই টাকা উঠাতে গিয়ে, নিজেদের প্রাপ্য টাকা তুলতে গিয়ে তাদেরকে ঘুষ দেওয়ার অলিখিত নিয়মও পালন করতে হয়েছে বা বাধ্য হয়ে করতে হয়েছে। এই বাস্তবতায় আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোন রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখো কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। শিক্ষকতা হলো একমাত্র পেশা যা অন্য সব পেশা সৃষ্টি করে। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা। সুতরাং আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা এখনো সমাজের শিক্ষক। বাংলাদেশের আহ্বান কালের ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখনো জনমানসে আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।